ওকে ভাই, কাল সকালের মধ্যে পেয়ে যাবেন। আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামের সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবি আমার সাথে। জায়গাটার ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ভাই। তারপর আকাশ ফোন কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করে। ফাইলটা রানাই পাঠিয়েছে লোক দিয়ে। আকাশ একটা একটা করে কাগজ আর ছবি ঘেটে ঘেটে দেখছে। কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে। হুট করে হ্যানার বাবা কাগজটা সামনে চলে আসে। কাগজের উপরে হ্যানার বাবার ছবি। আকাশ একবার দেখেই চিনতে পেরে যায় এটা হ্যানার বাবা। সকালবেলা নুসরাতকে বলে, তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি। আর তোমার সাথে দুইটা মেয়ে সব সময় থাকবে, ভয় পাওয়ার কিছুই নেই। নুসরাতকে রেখেই সে বের হয়ে যায়। আকাশ একটা সিএনজি নিয়ে অক্সিজেন চলে যায়। সেখানে রানার সমস্ত ছেলেপেলে অপেক্ষা করছে আকাশের সাথে মিট আপ করতে। আকাশ ওদের সাথে মিট আপ করে তারপর কয়েকজনকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যায়। আকাশ সবাইকে বাইরে থাকতে বলে বলে সে একাই থানার ভেতর ঢুকে। থানার ভেতর ঢুকেই দেখে হ্যানার বাবা চেয়ার উপর বসে আছে। হ্যানার বাবা আকাশকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। কলিজার পানি যেন শুকিয়ে গেছে ওসির। এখনই যেন দম বন্ধ হয়ে আটকে মারা যাবে। আকাশ কোনো কথা ছাড়াই ঠাস করে ওসির গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেয়। থানা সবাই তো থ হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। এই এলাকায় ওসিকে ভয় পায় না এমন কেউ নেই। আর থানার লোকেরা তো বাঘের মতো ভয় পায় ওসিকে, কারণ এলাকায় এসে অনেক গুন্ডা বদমাইশকে সে মেরে সোজা করে ফেলেছে। আর সে ওসিকেই থাপ্পড় মারলো এই ছেলে। ওই ওসি, হেনা কই? তাড়াতাড়ি বল, না হলে তোর লাশ বের হবে আজ এই থানা থেকে। ওসি সাথে সাথে এই ঘাপটি মেরে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই আমাকে মাফ করে দেন, আকাশ ভাই আমাকে মাফ করে দেন। এই ওসি, ওই ওসি, তুই মাপ চাচ্ছিস কেন? তোর মাপ চাওয়ার কিছুই নাই, আমার শুধু হেনাকে চাই। না হয় তোর আজ কি হাল করব তুই নিজেও ভেবে পাবি না। আকাশ ভাই প্লিজ আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানা সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। কে এই ছেলে? কারো মাথায় যেন কিছুই ঢুকছে না। ওসি আকাশকে ওর বাড়িতে নিয়ে যায়। হেনা কই? ভাই ওই রুমটাতে আছে। আকাশ কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। তারপর সে দরজা লক করে দেয়। আকাশের তো মাথা ভর্তি রাগ। সে আজ সমস্ত প্রশ্নের উত্তর চাইবে। হ্যাঁ না, খাটের উপর পা মেলে বসে আছে। সে আকাশকে দেখে এই থতমত খেয়ে যায়। এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারোর আসার কথা ছিল নাকি? আকাশ, কি সব বলছো উল্টোপাল্টা? আর তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক বহু আগে শেষ হয়ে গিয়েছে। তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। আকাশে তো মেজাজই গরম হয়ে যায়। সে গিয়ে হ্যানাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয় আর গলা চিপে ধরে। এই মেয়ে, তোর কথায় কি আমি এখান থেকে চলে যাব নাকি? অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, তোর সাথে হিসাব চুকানো বাকি এখনো আমার। আর সমস্ত শোধ তুলবো আমি তোর থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি, তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। তুই আমার সাথে এমন ধারা ছলনা করলি কিভাবে? তার জবাব আজ তোকে দিতে হবে, কুত্তার বাচ্চা। আকাশ হ্যানাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে। তোর শরীর থেকে আজ আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। হ্যানা তো ওই অবস্থায় ওই খাটের উপরেই জড়সড় হয়ে পড়ে আছে। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। কি করণীয় এখন তার কিছুই বুঝতে পারছে না। আকাশ বেলটা খুলে হাতে নিয়ে হ্যানাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করে। হ্যানা ব্যথায় তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আকাশের কাছে মিনতি করছে। প্লিজ আকাশ, আমায় ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু না, আকাশের ছাড়ার কোনো নামগন্ধ নেই। সে আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। সে হ্যানাকে বেল্ট দিয়ে মেরেই চলেছে। বেল্টের বাড়ির চোটে হ্যানার শরীরে বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট তো কেটে রক্ত লাল হয়ে গেছে একদম। হ্যানার বাবা মা বাহির থেকে মিনতি করছে। প্লিজ আকাশ ভাই আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আকাশ একটা পর্যায়ে সে নিজেই কান্না করে দেয় হ্যানার অবস্থা দেখে। বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। আকাশ এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেলটা ফেলে দিয়ে হ্যানাকে জড়িয়ে ধরে। কলেজা, তুই এটা কেন করলি? ছাড়া একটা নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত চিন্তা করতে পারি না আমি। তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল?
কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হেনাও কান্না করছে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা, আমারটা করছি বলে আজ তুমি জীবিত আছো, নয় তোমাকেও মেরে ফেলতো। তোমার ভালোর জন্য আমি এমন একটা নাটক করে তোমার থেকে দূরে সরে গিয়েছি, কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তবে তোমার ক্ষতি হতে দিই কি করে বলো তো? হেনা, তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কিসের ক্ষতির কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হেনা চুপ করে আছে। প্লিজ হেনা, বলো। এভাবে চুপ করে থেকো না। কে আমায় মারতে চায়, যার জন্য তুমি আমার থেকে এত দূরে চলে গিয়েছো? হেনা আকাশকে ছেড়ে দিয়ে বলে। তোমাকে শুরু থেকে সমস্তটা বলি, আরও তোমায় মেরে ফেলতে চাই, কারণ আকাশের তো হুঁশ এই উড়ে যায় হেনার কথা শুনে। কি বলছো হেনা? এটা কি করে সম্ভব? আর আরই বা আমাকে কেন মারতে চাইবে? তুমি জাফর ইকবালের নাম শুনছো? যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একসময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশন দখল করেছিল। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরো সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গিয়েছেন। আরও কে জানো? আরও হচ্ছে জাফর ইকবাল সাহেবের মেয়ে, সে তোমার উপর প্রতিশোধ নিতে চায়। আকাশের তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করোনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব দীর্ঘ বহু বছর দেশের মধ্যে টপ বিজনেসম্যানের তালিকায় ছিলেন, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এই জাফর ইকবাল সাহেব সহ্য হয়নি, তিনার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতে পারেননি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। পরে একটা সময় দেখা যায় তিনি অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফল হার্ট অ্যাটাক করে মারা যায়। ওনার বাসায় সবাই জানতো ওটার পজিশন অন্য কেউ দখল করে ফেলে, তিনি ডিপ্রেশনে চলে যায় আর তার থেকে হার্ট অ্যাটাক করে। তাই তেনার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউ শাস্তি দিবে সে। জাফর ইকবালের সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকে দায়ী করেছিল, তাই আরও কাজে নেমে পড়ে তোমার জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে। আর আরও বহু আগে থেকে সুযোগ খুঁজেছিল যে তোমাদের জীবন থেকে সুখ কীভাবে কেড়ে নেবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজে গিয়ে ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছ তুমি। আরও যেই কলেজে পড়ে তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে। তারপর কি আর ব্যাস আরও কাজে নেমে পড়লো তোমার পেছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সুখ খেয়ে নেবে। সে তোমাকে কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে দূরে সরে না যাই তাহলে তোমাকে মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম, আর যখন জানলাম সে জাফর ইকবাল সাহেবের মেয়ে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছে, তাহলে তার আর কি চাই? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে তার ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়। সে আমায় কথা দিয়েছিল সে তোমার কোনো ক্ষতি করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করি বা আমার সাহায্য নিই, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। এখন কলিজা, তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা মরে গেলেও চাই না। তবে আরও ভাবতে পারি নাই আমি এমন কিছু করে বসবো। আরও ধরে নিয়েছে আমি মরে গিয়েছি, তাই সে তোমার থেকে দূরে সরে যায়, কারণ প্রতিশোধ নিয়ে ফেলেছে। তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়েছে। আকাশের কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হেনার কথা শুনে। হ্যাঁ না, তুমি আমার ভালোর জন্য এত কিছু করলে, আর সে আমি তোমাকে না জেনে বেরহমে ভাবে বেল্ট দিয়ে মারছিলাম। কলেজে আমায় মাফ করে দাও। এ আকাশ, কি বলছো এসব? প্লিজ এমনভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আকাশ সাথে সাথে হেনাকে জাপটে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয় আর বলে, কলেজা, এই দুনিয়ায় আমার থেকে তোকে কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার, আর কারো না। তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারো কোনো অধিকার নাই। দুজনেই কান্না করছে। তবে হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তবে ভেতরে ভেতরে আকাশের ক্ষোভ জন্ম নিয়েছে যে সে আরুর 12টা বাজিয়ে ছাড়বে। আরু, তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস। এবার আমি তোর রুহটা শরীর থেকে বের করে ফেলবো।
আকাশ হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। চলো আমার সাথে। আজকের পর তোমাকে 1 মিনিটের জন্য চোখ থেকে আড়াল করব না। আকাশ হেনাকে কোলে করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। হেনাও আকাশকে জড়িয়ে ধরে ওর কোলের মধ্যেই ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে যায়। আকাশ রুম থেকে বের হতেই হেনার বাবা আকাশের হাত জোর করে বলে, ভাই আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই আপনার পায়ে পড়ে আমার মেয়েটা কিছু করবেন না, ওর কিছু হলে আমরা মরে যাব। ওই ওসি, একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্য নিচের থেকে আড়াল করব না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দিব। অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি। হেনার বাবা আকাশের হাত ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আকাশ কথা বলার সময় তার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছেন যে আকাশের মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হেনাকে। সে নিজের জীবন দিয়ে হলেও হেনাকে রক্ষা করবে। আকাশ হেনাকে কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। একটা সিএনজি নিয়ে সোজা হোটেলে চলে যায়। আর যাদের সাথে মিট আপ করেছিল তাদেরকে সে থানার সামনে থেকে বিদায় করে দেয়, কারণ হেনার বাসায় সবাইকে নিয়ে আসা সম্ভব না। হোটেলে পৌঁছেও হেনাকে সে কোল থেকে নামায়নি। হোটেলে সবাই তো মুচকি মুচকি হাসছে আকাশের অবস্থা দেখে, কিন্তু আকাশের এতে কিছু যায় আসে না। সে তার বউকে কোলে উঠিয়েছে। হেনাকে কোলে নিয়ে নিজের রুমে যায়। নুসরাত তো আকাশকে দেখে অবাক, কারণ তার কোলের মধ্যে মেয়েটা। স্যার, মেয়েটা কে? তোমাদের ভাবি। নুসরাত ভ্যাবাচাকা খেয়ে যায় আকাশের কথা শুনে। স্যার, ভাবি মানে? ভাবি মানে ভাবি, আজকালের মধ্যে আমরা বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকছে না। আকাশ হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছে। নুসরাত, সব গুছিয়ে নাও, আজকে আমরা ফিরে যাচ্ছি। তারপর আকাশ 3টা টিকিট কনফার্ম করে সেদিনই হেনাকে নিয়ে ওর শহরে ফিরে যায়। আকাশের বাসার সবাই তো অবাক হেনাকে দেখে, যদিও অবশ্য তারা আগে কখনো হেনাকে দেখেনি, কিন্তু আকাশ তাদেরকে ছবি দেখিয়েছিল। আকাশ, হেনার নাম মরে গিয়েছে, তাহলে সে ফিরে আসলো কি করে? আম্মু, তার পিছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আকাশের বাবা আসে। কিসের ইতিহাস? আকাশ তারপর সমস্ত কিছু খুলে বলে। আকাশের বাবা তো শুনেই পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি? জাফর ইকবালের মেয়ে এমন কাজ করেছে? ওয়েট, দাঁড়া, আমি খবর লাগাচ্ছি। ওদের 12টা বাজিয়ে ছেড়ে দেব। না বাবা, প্লিজ, তুমি এমন কিছুই করো না। যা করার আমি করেছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমিই নিব। আর তোমরা বিয়ের ব্যবস্থা করো। ওকে, তোর যেমনটা ভালো লাগে সেটাই কর। আকাশ লোক লাগিয়ে দেয় জাফর ইকবাল সাহেবের বাড়ির খোঁজ নিতে। একটু পর খবর আসে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস। আরও যে বাসাটা দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে সে মিনিটের মধ্যে আরুকে বের করে ফেলতো। কিন্তু আরু তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। হ্যাঁ না, তুমি থাকো, আমি একটু আসছি। সে লাম্বারগিনিটা নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবাল সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা বয়স্ক মহিলা বাড়িতে। এই যে আন্টি, আরও কোথায়? মানে, তাহলে সে কোথায়? আকাশের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি, কি বলছেন আপনি? উনি বলতে বলতে কান্না করে দেয়। আকাশে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আরুর উপর থেকে সমস্ত রাগ মিনিটের মধ্যে উধাও হয়ে যায়। আর সে বুঝতে পারে বয়স্ক মহিলাটাই আরুর মা। আন্টি, আপনি প্লিজ কান্না করবেন না। আর ওর কিচ্ছু হবে না। যত ভালো চিকিৎসা লাগে আমি ওকে করাবো। ওর কিচ্ছুই হবে না। আপনার মেয়েকে আমি আপনার কোলে ফিরিয়ে দিব। আকাশ আরুর আম্মুর থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরো একটা বেডের উপর শুয়ে আছে। ওর মুখে মাস্ক লাগানো। তার কেবিনের বাইরে লেখা ভেতরে প্রবেশ নিষেধ। তাও আকাশ ডাক্তার থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে কেবিনে যায়। আরুকে দেখে আকাশের বুকটা ফেটে কান্না আসে। আকাশ আরুকে ডাক দেয়। এই আর ওঠ, দেখ আমি এসে গেছি। দেখ, তোর বন্ধু আকাশ এসে গেছে।
কিন্তু আরুর কোনো সারা শব্দ নেই। এই আরো, তুই কি আমার সাথে কথা বলবি না? সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস, তারপর তোর আর কোনো খোঁজই পাইনি রে আমি। আরও আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখে আকাশ তার সামনেই বসে আছে। আরও চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আরও আকাশকে ইশারায় বলে মুখ থেকে মাস্কটা খুলে দিতে। আকাশ তাই করে, মুখ থেকে মাস্কটা খুলে দেয়। আকাশ, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোকে না দেখলে যে আমি মৃত্যুর স্বাদ কখনোই ভোগ করতে পারবো না। তোকে যে অনেক কষ্ট দিয়েছি আমি, বিধাতা যে তোর কাছে মাফ না চাইলে আমাকে মৃত্যুর স্বাদ ভোগ করাবে না। আকাশ, প্লিজ আমায় মাফ করে দিস রে। তোর জীবন থেকে সুন্দর সময়গুলো আমি কেড়ে নিয়েছি। তোর ভালোবাসার মানুষটা যে আমার জন্য নিজেকে শেষ করে দিয়েছে। পাপ করতে করতে পাপের বোঝা ভারী করে ফেলেছি আমি। বাবার মৃত্যুর জন্য তোদেরকে দায়ী করে তোর জীবন থেকে শান্তি নামক বস্তুটা কেড়ে নিয়েছি। কিন্তু বিশ্বাস কর, এখন উপলব্ধি করতে পারছি যে কারোর মৃত্যুর জন্য কেউ দায়ী থাকে না। উপরওয়ালা যখন হুকুম থাকে তখনই তার মৃত্যু হয়। আমি জানি না তোর কাছে কিভাবে মাফ চাইলে তুই আমাকে ক্ষমা করবি, কিন্তু বিশ্বাস কর, তুই যদি আমায় মাফ না করিস তাহলে উপরে গিয়েও আমি শান্তি পাবো না। এই পাগলি মেয়ে, এইসব কি বলছিস উল্টাপাল্টা? তোর উপরে আমার কোনো রাগ নেই। আমি সমস্ত কিছু ভুলে গিয়েছি। আর হেনা মরেনি, সে ফিরে এসেছে। সে তোর কথায় আমার থেকে দূরে সরে গিয়েছে এমন একটা নাটক করে। আর এখন সমস্ত কথা বাদ, তোকে আগে সুস্থ হতে হবে। আকাশ, আমার হাতে যে আর সময় নাই রে, সুস্থ হয়েও কি করব? এই মেয়ে, একদম চুপ। তোর কিচ্ছুই হবে না। আমি তোকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আকাশ, প্লিজ এমনটা করিস না, কোনো লাভ হবে না। এতে উল্টো বড় তোর টাকা খরচ হবে। আরো একদম চুপ থাকতে বলেছি তোকে। আর একটা কথাও বলবি না তুই। আমি সাথে সাথে আমার বাবাকে ফোন করি। বাবা, আজকেই ইন্ডিয়ার 3টা টিকিট কেটো তো বিমানের। কেন? তুই ইন্ডিয়ার টিকিট দিয়ে কী করবি? বাবা, হাতে এত সময় নেই, বেশি কিছু বলতে পারবো না। সময় হলে সব বলবো। হিনাকে রেডি থাকতে বলো, আমি ওকে নিয়ে রওনা দিব। আচ্ছা, আমি টিকিট করে রাখছি, আর হেনাকেও বলছি। আকাশের বাবা তৎক্ষণাৎ 3টা টিকিট কেটে রাখে ইন্ডিয়ার। আকাশ আরুকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে ওর সাথে করে বাসায় নিয়ে যায়। পরে বাসা থেকে হ্যানাকে সাথে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আরুকে মাদ্রাজ নিয়ে গিয়ে চিকিৎসা করাবে আকাশ। সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে যে অনেক দেরি হয়ে গেছে, তবে শেষ একটা চিকিৎসা করা যেতেই পারে। যদি 4 সপ্তাহ ডায়ালিসিস করানো যায় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে, আর যদি এর আগে কিছু হয়ে যায় সেটা উপর আল্লাহই জানেন। আকাশ না, তাহলে সেটাই করান। আরুকে ডায়ালিসিস করানো হয়। এভাবে পরপর 4বার ডায়ালিসিস করানো হয়, কিন্তু আরুর কিছুই হয়নি। আল্লাহর রহমতে সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আকাশ আরুকে নিয়ে দেশে ফিরে। আরু এখন মোটামুটি সুস্থ। আরু হেনার থেকে মাফ চেয়ে নেয়। প্লিজ হেনা, আমাকে মাফ করে দিস। আমি যাদের ক্ষতি করেছি তারাই আমার জীবন বাঁচিয়েছে। এই আরো, পাগলামো কেন করছিস? তুই জানিস না বন্ধুদের মধ্যে সরি টরি এসব কিচ্ছু চলে না। শোন, আমি সব ভুলে গেছি। এখন থেকে তুই আমার বান্ধবী না, খালি তুই আমার বোন। সো মাপটা ভুলেও চাইবি না। আচ্ছা। দেশে আসার কিছুদিন পরেই আকাশের বাবা মা আকাশের আর হ্যানার বিয়ের ডেট ফিক্সড করে। তারপরে ওদের বিয়ে হয়ে যায়। আকাশের আর হ্যানার বিয়ের সমস্ত কিছু আরুই প্ল্যানিং করে, কিভাবে কি করবে। 3জনই একটা পরিবারের মতো হয়ে গেছে। আজ আকাশ আর হ্যানার বিয়ে হয়েছে, 1 বছর হতে চলল। হ্যানা মা হতে চলেছে। সবাই তো মহা খুশি, বিশেষ করে আকাশের বাবা মা, যে তাদের বংশের প্রদীপ আসতে চলেছে। হ্যানার বাবা মাও এসেছে হ্যানাকে দেখতে। আকাশের কেন যেন হ্যানার বাবার প্রতি অন্যরকম একটা ঘৃণা কাজ করে, কারণ লোকটার আগের চরিত্রের কথা এখনো সে ভুলতে পারেনি। তাও সমস্ত কিছু ভুলে আপন করে নিয়েছে। সেটা করতো না অবশ্য, সেটা করেছে খালি একমাত্র হ্যানার মুখের দিকে চেয়ে। আরও তো মহা খুশি যে হ্যানার বেবি হতে চলেছে। এই হেনা, তোর তো ছেলে হবে, তুই জানিস? আরো, তুই কি করে জানলি রে? কারণ আমার তো বিএফ নাই, বড় নাই, তাই তোর ছেলে হবে। আর আমি তোর ছেলের সাথে চটিয়ে প্রেম করব। আল্লাহ রে আল্লাহ, তুই শয়তানকেও হার মানাবি। এমন সময় আকাশ অফিস শেষ করে বাড়ি ফেরে। এই যে দুজনের মধ্যে কি
ফুসুর ফাসুর চলছে শুনি। শুনবা কি ফুসুর ফাসুর চলছে? এমন সময় আরও হেনার মুখ চেপে ধরে। এই হেনা প্লিজ, বোন না আমার, বলিস না। হেনা মুখ থেকে আরুর হাত ছাড়িয়ে নিয়ে বলে, যে আমার নাকি ছেলে হবে, আর তার সাথে আরো নাকি ছুটিয়ে প্রেম করবে। ওর নাকি কেউ নাই। ওহ, এই কথা। দাঁড়া, বদমাইশ মেয়ে, তোর বিয়ের ব্যবস্থা করছি। এভাবে হাসি খুশিভাবে চলতে থাকে দিনকাল। কিছুদিন পর আরুর বিয়ের দিন তারিখও পাকা হয়। পাঠক ভাইরা, আপনারা সবাই আইসেন কেমন? এবার ভাগেন। আমরা খুব শীঘ্রই সিজন 2 গল্প আপনাদেরকে উপহার দিব। আমাদের দীপান্বিতার কাব্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।